হরিচাঁদ ঠাকুর কি করলো, এই লোকগুলোরে স্বতন্ত্র করে দিছে। স্বতন্ত্র করে দিয়ে পরধর্ম নমজাতি নিবে কি লাগিয়া, নমজাতির ধর্ম দিছে হরিচাঁদ দিয়া। গুরুচাঁদ ঠাকুর বলেছে না, এ বেটারা এই হিন্দু ধর্মের পাঁচ পাঁচ তোরা ধরছিস কেন? কালী পূজা না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে বাম, হরিনাম না লইবে সেজে মরা নাম। আমরা কি হরিচাঁদ ঠাকুরের এই কথা মানি? ওই যে বলছে না যে মতুয়া আন্দোলনের করণীয় কি, আমরা কি মানি এইটা? যদি মতুয়া দর্শনকে দাঁড় করাতে হয়, মতুয়াদের স্বাধীন স্বতন্ত্রভাবে। আমার সম্মুখে উপবিষ্ট যারা এই আলোচনা শুনছেন সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করে দুই একটি কথা বলার চেষ্টা করছি। মূলত অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই ক্ষুধার্ত। এই মুহূর্তে তাত্ত্বিক আলোচনা করার সময় নয়। তাত্ত্বিক আলোচনা করেছেন, ইতপূর্বে শুরু করেছেন আমার প্রিয় ছোট ভাই আশিস বাগচি, এবং তার যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করেছেন আমার ভাগ্নে উত্তম কুমার বিশ্বাস। পশ্চিমবঙ্গ থেকে আগত আমাদের শ্রদ্ধেয় দাদা, সোজা কথা পত্রিকার সম্পাদক হরজিৎ সরকার মহোদয়, অনেক কথা ওনারা বলেছেন। মতুয়া দর্শন সম্পর্কে জানা বোঝার জন্য যে গভীর আলোচনা দরকার, ওনারা তা করেছেন। আপনারা ওনাদের আলোচনা শুনে সমৃদ্ধ হয়েছেন। এখন আমি মনে করি যে কয়েকটি কথা বলা দরকার। তার একটি হচ্ছে যে মতুয়া ধর্ম আন্দোলনের করণীয় কি, মতুয়া ধর্ম আন্দোলনে করণীয় কি, আমাদের কি করা দরকার। আমরা যারা মতুয়া আছি, যারা মতুয়া আছি তাদের করণীয় কি? আমাদের করণীয় এত বছরে 214 বছরেও আমরা নির্ধারণ করতে পারিনি। মূলত আজকের যে সেমিনার বা আলোচনা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল 90-এর দশক থেকে। 1991 থেকে এই আলোচনা অনুষ্ঠান শুরু। এর পূর্বে মতুয়ারা শুধু ডঙ্কা বাজিয়ে উড়াকান্দি যেত বা ঠাকুরনগর যেত, ডঙ্কা বাজাতে বাজাতে বাড়ি আসতো। গ্রামে গঞ্জে হরিসভা হতো, সেখানে ডঙ্কা বাজানো হতো, ডঙ্কা বাজিয়ে মাতম দেওয়া হতো, হরিলুট দেওয়া হতো, তারপর বাড়ি আসা হতো। কখনো কোনো আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। ছোটবেলায় আমিও মাতাম দিয়েছি, কিন্তু কখনো কোনো আলোচনা অনুষ্ঠান আমি শুনিনি। মতুয়াদের কি, মতুয়াদের আদর্শ কি, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর কি বলতে চেয়েছিলেন, এই সমস্ত বিষয়ে আমরা কখনো ওয়াকিবহাল হতে পারিনি। মতুয়া সম্পর্কে আমি জেনেছি বিশ্ববিদ্যালয় জীবনের শেষে। আমি বিশ্ববিদ্যালয় জীবনের মতুয়া দর্শন সংক্রান্ত কোনো বই পুস্তক পড়ি। আমাদের একজন আধুনিক কবি বলেছিলেন, চিরকালের খোকারে তুই চিরকালের খোকা, সবাই হলো চালাক চতুর, তুই যে রলি বোকা। তোর হাতে দেয় মুড়কি মোয়া, তোর গালে দেয় চুম, যে চোখে তুই দেখবি জগৎ সেই চোখে তোর ঘুম। মূলত সম্পদ স্রষ্টা একটি জাতি, সেই জাতি কারা? এই বঙ্গ জনসভ্যতা যারা নির্মাণ করেছিলেন, আমাদের এই নমজাতি, যার ইতিহাস বলতে গেলে অনেক দূরে যেতে হয়। হরজিৎ সরকার মহোদয় বলেছেন যে 65,000 বছর আগে এসে এই বঙ্গ জনসভ্যতা যারা তৈরি করেছিলেন তারা আমাদের পূর্বপুরুষ। এই বঙ্গ জনসভ্যতা তৈরি করেছিলেন তারা কিভাবে, এই বাস্তব প্রমাণ যদি আপনারা দেখতে চান, কোটালীপাড়ার গ্রামগুলোয় আপনাকে যেতে হবে। কারণ প্রত্যেকটা বাড়ি বিচ্ছিন্ন, মানে আগে একটা টোগের পর মানুষ বাস করত। সেখান থেকে একটা বাচ্চা যদি রাত্রে জলে নিচে পড়ে যেত, সে মারা যেত। সেই কালে একজন ডাক্তার নেই, কোনো স্কুল নেই, কোনো চিকিৎসক নেই। এই বঙ্গভূমিতে যখন আমাদের মানুষ এসে সুন্দরবন কেটে জমি তৈরি করেছিল,
জমি তৈরি করে কত কষ্ট, মানে কাউকে বাঘের পেটে যেতে হয়েছে, কাউকে কুমিরের পেটে যেতে হয়েছে, কাউকে সাপের কামড়ে মৃত্যুবরণ করতে হয়েছে, যেটা আমরা হরসিদ্ধার গ্রামে যে তার বাস্তবে একটা প্রমাণ দেখে এসেছিলাম। কত বিচ্ছিন্ন, এই বাড়ি ওই বাড়ি, প্রত্যেকটা বাড়িতে নৌকা যোগে যেতে হয়। এরকম একটা জনসভ্যতা তৈরি করে যারা তৈরি করেছিল, সেই তৈরি করা সেই জাতি কি, এরা হচ্ছে যে এদের জীবনের টার্নিং পয়েন্ট এসেছিল কখন? এটা সুসভ্য একটি জাতি, তার জীবনের একটি টার্নিং পয়েন্ট এসেছিল কখন? যখন এদেশে প্রথম আর্য আক্রমণ হয়। আর্য আক্রমণের আগে, আর্য আক্রমণ কখন হয়? আজ থেকে 3500 বছর আগে, 3500 বছর আগে ভারতবর্ষে আর্যরা ঢুকে আমাদের এই সুসভ্য সভ্যতা তারা দখল করে। আমাদের অনেক অট্টালিকা, আমাদের অনেক সভ্যতার অংশ তারা পুড়িয়ে দেয়, ধ্বংস করে দেয়। তারা এই দেশে এসে নতুন একটা ধর্মমতের প্রবর্তন করে, যে ধর্মমত আমাদের স্বাভাবিক জীবনযাত্রার পথে বাধা হয়ে দাঁড়ায়। আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারবো না, আমরা পায়ে জুতো দিতে পারবো না, আমরা মাথায় ছাতা দিতে পারবো না, আমরা অস্ত্র ধারণ করতে পারবো না, আমরা সোনার অলংকার পরতে পারবো না, আমরা ভালো থালায় ভাত খেতে পারবো না, আমরা স্কুলে যেতে পারবো না। আমাদের কি হবে? প্রথম সন্তানটা গঙ্গায় বিসর্জন দিতে হবে, নবজাতি। আর নরবলির যে প্রথা ছিল, সেখানে অন্য বর্ণের কাউকে বলি দেওয়া যাবে না, সেখানে শূদ্রদের ধরে এনে বলি দিতে হবে। বলি দিবে কারা? উচ্চ বর্ণের লোকেরা স্বর্গপ্রাপ্তির আশায়, পুণ্য লাভের আশায় বলি দিবে, কিন্তু তাদের ছেলে না। ছেলেটা কাদের? ছেলেটা হচ্ছে শূদ্রের ঘরের থেকে আনতে হবে। এরকম একটা নিপীড়ন এবং নির্যাতন আর্যরা শুরু করেছিল। এইটার ষোলকলা পূর্ণ হয় কখন? যখন সেন বংশ এই ভারতবর্ষের বুকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। বর্ণবাদ কাকে বলে? ব্রাহ্মণ্যবাদ কাকে বলে? ভারতবর্ষে এসেছে ব্রাহ্মণ্যবাদ, বৈদিকবাদ ভারতবর্ষে এসেছে, কিন্তু বাংলায় সেন বংশ আসার আগে বাংলার মানুষ স্বাধীন ছিল। বাংলার মানুষের পরে বৈদিক মতাদর্শের, বৈদিক ধর্মদর্শের, ব্রাহ্মণ্যবাদের কোনো নিপীড়ন এবং নির্যাতন প্রকট আকারে দেখা দেয়নি। সেন বংশের লোকজন এসে ব্রাহ্মণদের জমি বরাদ্দ শুরু করলো। জমি বরাদ্দ আপনারা জানেন যে জমি বরাদ্দ দেওয়ার পর কোনো ব্রাহ্মণ পৃথিবীতে চাষবাসের কাজ করে না। তাহলে ব্রাহ্মণরা কিভাবে খাবে? এই জনজাতির পরে কতগুলো আইন তৈরি করে দিল বল্লাল সেন, লক্ষণ সেন, বল্লাল সেনরা। তারা আইন তৈরি করে দিয়ে কি করলো? তারা বলল যে তোমাদের এই পূজা পার্বণ করতে হবে বাধ্যতামূলক, পিতা মাতা মারা গেলে ষোড়শ দান করতে হবে, তোমাদের যত প্রকারে 12 মাসে 13 পার্বণ এইগুলো ব্রাহ্মণবাদে করতে পারবে না, বিবাহের জন্য তোমরা ওই ব্রাহ্মণকে ডেকে আনতে হবে, সন্তান জন্ম দিলে 6 দিনের দিন যে ষষ্ঠী পূজা করতে হবে তাতে ব্রাহ্মণ দিতে হবে। মানে ব্রাহ্মণদের একটা আয়ের উৎস তারা তৈরি করে দিল। কত সালে? 1030 সালে সেন বংশ এখানে এলো। এই সেন বংশের বিদায় হলো কখন? সেন বংশের বিদায় হলো 1202 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলাদেশ আক্রমণ করলো। মানে সেন বংশ জনগণের পর এত অত্যাচার, এত নিপীড়ন করেছে যে জনগণের থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ বারবার চেয়েছে যে এদের পতন হোক, এদের পতন হোক। হ্যাঁ, হে সৃষ্টিকর্তা, যদি তুমি কেউ থেকে থাকো আমাদের রক্ষা করো এই রাক্ষসের হাত থেকে। তার সেই রাক্ষসের মানে প্রতিরূপ হয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসে বাংলার জনগণকে একটা মুক্তির স্বাদ দিয়েছিল সাময়িকভাবে, স্থায়ীভাবে না, সাময়িকভাবে। কিন্তু আর একটা নতুন নিপীড়ন এখানে শুরু হয়ে গিয়েছিল কি? আমাদের যে ভাইয়েরা বঙ্গ জনসভ্যতায় উচ্চ বর্ণের কোনো মানুষ নেই, ব্রাহ্মণদের সেন বংশের লোকজন এখানে এনে বসতি গেড়েছিল। তাদের কি যে আমার যাওয়ার জায়গা নেই, আমার খাওয়ার উপায় কি, আমার কোনো মানে কর্মক্ষমতা নেই। যেমন আছে উড়াকান্দি গিরিশ যখন স্কুল করতে চেয়েছিল, ওখানকার ব্রাহ্মণরা বলেছিল যে গিরিশ তুমি যদি এদের স্কুল করো, স্কুল করে দাও, আমাদের জমিতে কাজ করবে কারা? আমাদের জমিতে কাজ করবে, আমরা খাবো কি? এদের বাড়িতে পূজা করে খাই। এরা যদি লেখাপড়া শিখে যায় আমাদের তো আর ডাকবে না, এদের চোখ ফুটে যাবে।
তো ওই সেন বংশের যে ব্রাহ্মণরা এদের খাওয়ার ব্যবস্থাও করেছিল কে? বল্লাল সেন। তাদের বৃত্তির ব্যবস্থা এখানে করেছিল, কৌলিন্য প্রথা সৃষ্টি করেছিল। এক একজন কুলিনের ঘরে মানে কুলিন 100, 150, 200, 250, 300 এরকম বিয়ে করতো। মানে বাংলার অর্থনীতিটা এরা ধসিয়ে দিয়েছিল। আর এই ধসিয়ে যাওয়া অর্থনীতির পর মানুষের মনোবল যখন ভেঙে গেছে সেন বংশের অত্যাচারে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সে 18 জন কেন, সে যদি 5 জন সৈন্য নিয়েও আসতো, এই প্রতিরোধ করার সামর্থ্য লক্ষণ সেন হারিয়ে ফেলেছিল। কি কারণে? তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। তার স্ত্রী যে অত্যাচার করতো, কারো হাতে যদি লোহার মালা দেখতো সেটা খুলে নিত। আমি রাজার স্ত্রী, ওটা আমার পছন্দ হয়েছে, আমাকে দিতে হবে। তার শ্যালক যদি এই বাংলায় কোনো ভালো কন্যা, ভালো বধূ তার চোখে পড়তো, সেটাকে জোর করে সে ভোগ করতো, এর কোনো বিচার হবে না। জনগণ তো অতিষ্ঠিত হয়ে গেছে, সে চাচ্ছে কি যে এদের পতন ঘটুক। এদের পতন ঘটেছিল, কিন্তু যে বীজ বপন করে গেল বাংলায় ব্রাহ্মণ্যবাদের বীজ, এই বীজটা বহির্গ হয়ে কালে কালে সে করলো কি যে বাংলার সমাজটাকে মানে আচ্ছাদিত করে বাংলার সমাজটার প্রগতির পথটাকে সম্পূর্ণরূপে রুদ্ধ করে দিল। আর এই রুদ্ধ সমাজ ব্যবস্থা কতকাল চলছে? হরিচাঁদ ঠাকুরের জন্ম কত সালে? 1812 সালে। এই 1812 সালের আগ পর্যন্ত আমার এই যে বঙ্গ জনসভ্যতার যারা স্রষ্টা, যারা সম্পদ তৈরি করে, যাদের সম্পদ না হলে লন্ডনের মানুষ ভাত খেতে পারবে না, কলকাতার মানুষকে না খেয়ে থাকতে হবে, ঢাকার মানুষের পাতে অন্ন জুটবে না, মানে এরকম পৃথিবীর বড় বড় শহরে যে বাবুরা আছে সেই বাবুদের পাতে কারোর খাদ্য জুটবে না, যে জাতি এই খাদ্য যোগায় এই জাতির কথা কেউ কখনো ভাবেনি। বাংলায় জমিদারতন্ত্র এসেছিল, ইংরেজরা জমিদারতন্ত্র সৃষ্টি করেছিল কাদের স্বার্থে? উচ্চ বর্ণের মানুষের স্বার্থে। তারা তাদের নিরাপত্তা দিয়েছিল যে ব্রিটিশ শাসনে দেশে থাকুক, আমরা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে খাই, কিন্তু নীল চাষ করতে হবে বাংলার কৃষককে। নীল চাষের পক্ষে, নীল চাষ যাতে বাংলায় হয় তার জন্য ওকালতি করেছে কে? রবীন্দ্রনাথের ঠাকুরদা ফ্রিজ দ্বারকানাথ ঠাকুর। রামমোহন রায় বলছে যে তার নিজেরও মানে জমি ছিল নীল চাষের, রামমোহন রায় বলছে যে নীল চাষ হবে বাংলায়। তাহলে কেন এই কথা সে বলছে? কারণ নীল চাষের সাথে তাদের উন্নতি, তাদের ভাগ্যের উন্নতি জড়িত এর সঙ্গে। বাংলার চাষি মরে গেলে এই উচ্চবর্ণের মানুষের কিছু আসে যায় না, কারণ এরা তো বাঙালি নয়, এরা হচ্ছে বাইরের থেকে আসা। বাঙালি এখন সেদেশে বাংলায় বাস করে বলে এরা তো আর্যদের প্রতিনিধি। এই আর্য প্রতিনিধিরা কি করছে? বাংলার সমাজ জীবনে আমার এই পূর্বপুরুষকে পদতলে পিষে পিষে শেষ করে দিচ্ছে। তখন শাসনে শোষণে শিক্ষা অশিক্ষায় মানে এদের স্কুলে যাওয়ার কোনো অধিকার থাকবে না, অস্ত্র ধরার কোনো অধিকার থাকবে না। তুমি যে বল্লাল সেনকে তাড়িয়ে দিবে, তুমি তো অস্ত্র ধরতে পারবে না। তুমি যে ইংরেজদের তাড়িয়ে দিবে, তোমার তো অস্ত্র ধরার অধিকারই দেওয়া হয়নি। তুমি যে লেখাপড়া শিখে জজ ব্যারিস্টার হয়ে ইনকাম করবে, তোমার তো স্কুলে যাওয়ার অধিকার নেই, তোমার ভালো পোশাক পরার অধিকার নেই, তোমার জুতো পায়ে দেওয়ার অধিকার নেই। এইরকম একটি সমাজ ব্যবস্থায় এসে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কি দেখেছিলেন? তিনি কোনো স্কুলে যাননি, জীবনে শুনেছি একটিবার, মানে একটা দিনের জন্য তিনি স্কুলে গিয়েছিলেন। তার বাবা তাকে একটি দিনের জন্য স্কুলে নিয়ে গিয়েছিলেন পড়ানোর উদ্দেশ্যে যে জজ ব্যারিস্টার মানুষ পড়াশুনো করে হয়, আমার ছেলেটাকে স্কুলে নিয়ে যায়, জ্ঞানী হয়। তা ব্রাহ্মণরা করছে কি যে ব্রাহ্মণরা বললো যে ও তো নিচু বর্ণের ছেলে, ও স্কুলে ঢুকতে পারবে না, ওই ওই বাইরে মানে বারান্দাও না, ওই সে দাঁড়ায় মানে ওই ফিল্ডে দাঁড়িয়ে মানে ওখান থেকে আমি জোরে জোরে পড়বো, ওখান থেকে শুনো। তা বাচ্চা ছেলেটা 7-8 বছরের বয়স বাচ্চা ছেলেটা রোদি দাঁড়িয়ে আছে, ওরে ঘরে ঢুকতে দিচ্ছে না যে উচ্চবর্ণের ছেলেরা অপবিত্র হয়ে যাবে। ওইখানে সারাদিন রোদে দাঁড়িয়ে আছে। হরিচাঁদ ঠাকুরকে রেখে যখন তার বাবা বাড়ি গেছে, তার মা যখন সন্ধ্যা গড়িয়ে মানে বেলা গড়িয়ে যাচ্ছে, বলছে ছেলেটাকে কোথায় রেখে এলে, যাও একটু দেখে আসো, তাকে নিয়ে আসো। এসে দেখে যে হরিচাঁদ ঠাকুর ঘেমে গেছে, তার মানে রোদিন দাঁড়িয়ে থাকতে থাকতে চোখ দিয়ে জল পড়ছে। এটা দেখে এসে তার বাপ তাকে জড়িয়ে ধরে বললো যে বাবারে, তোরা লেখাপড়া দরকার নেই। যে দেশের শিক্ষকরা এত বড় নির্মম হয় বর্ণের কারণে, মানে শুধুমাত্র ধর্মের কারণে একজনকে ঘরে ঢুকতে দেয় না, আমার সেই সমস্ত শিক্ষকের কাছে তোর লেখাপড়া করা দরকার নেই। হরিচাঁদ ঠাকুরকে নিয়ে যায়। হরিচাঁদ ঠাকুর জীবনে আর কখনো কোনোদিন স্কুলে আসেননি। হরিচাঁদ ঠাকুর বুঝেছিলেন যে লেখাপড়া করা দরকার, এই জন্য গুরুচাঁদ ঠাকুরকে তিনি লেখাপড়া শেখাতে চেয়েছেন।
এই ব্রাহ্মণদের স্কুলে তাকে যখন ভর্তি করতে পারেনি, তাকে মাদ্রাসায় ভর্তি করে তাকে লেখাপড়া শেখানোর চেষ্টা করেছেন। আপনারা তো এটা আমার থেকে অনেকে ভালো জানেন, লীলামৃত যেহেতু পড়েছেন। আমি যেখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে হরিচাঁদ ঠাকুর কিন্তু প্রকৃতির থেকে জ্ঞান আহরণ করেছিলেন। এই প্রকৃতিকে তিনি অধ্যয়ন করেছিলেন। আমাদের অনেক মানুষ আছে, যেমন একসময় বাংলায় রমেদা বলে গেছে 20-25 হাত জল হতো, সেই জলে কি ধান লাগালে ওই ধান টিকে থাকবে আমাদের লোকে জানতো। লন্ডনের লোকজন যখন এখানে ধান গবেষণা করতে এলো, ইংল্যান্ডের গবেষকরা, তারা এসে তো ধান বানায় যে এতটুকু, এই ধান তো এই 10 হাত 12 হাত জলে টিকবে না। এরা বাংলার এই চাষিদের কাছে হেরে গেল যে এরা কিভাবে এত বড় ধান মারায়, বড় বড় 30 হাত জলে এই ধান টিকে থাকে। মানে এটা হচ্ছে যে এই দেশের চাষিদের উদ্ভাবনী শক্তি। মানে এরা প্রকৃতির থেকে শিখেছিল যে এই মাঠে এই ধান, এই মাঠে এই ধান, এখানে আছে ড্যাপো ধান, এইখানে গস্তা ধান, এইখানে গৌর গাজল, এখানে খুঁয়ে মটর, এরকম ধান আছে না। এরা হচ্ছে যে এরা প্রকৃতির থেকে যুগ যুগ ধরে এরা অভিজ্ঞতা অর্জন করে যেমন তারা তাদের জীবনকে নির্বাহ করেছে, হরিচাঁদ ঠাকুর এই প্রকৃতির থেকে তার শিক্ষাটা আত্মস্থ করেছিল। আত্মস্থ করে কি করেছিল, সে দেখেছিল ওরে বাবা, সম্পদ তৈরি করে আমার জাতি, আমার নোমরা, সম্পদ তৈরি করে আমার এই বঙ্গ জনসভ্যতার স্রষ্টারা। আর তারা কি, তারা হচ্ছে কি যে দেহ উপার্জয় করে দেহ খাটাইয়া লোকে ধন উপার্জয়, সেই ধন কাকেরে বকেরে কে খাওয়ায়? আরে বেটা, আমরা রোদে পুড়িয়ে বৃষ্টিতে ভিজে আমরা ধান তৈরি করি, পাট তৈরি করি, আর একজোড়া সে জয় রাধে জয় কৃষ্ণ পেয়ে নিয়ে চলে যাচ্ছে রে বাবা। কি সুন্দর ধর্মের কথা বলি, এ তো হতে পারে না। সে কি করেছে, ভেকধারী বৈষ্ণবীরে ভিক্ষা নাহি দিবে, ভিক্ষা দিলে ব্যভিচার বাড়িয়া চলে। গাছতলায় যে কি করে, ব্যভিচার করে বেড়ায়, ব্যভিচার করে বেড়ায়। তো মতুয়ার বাড়ি দেখি এই নীতি চলে, মতুয়ারা ভিক্ষা নাহি দেয় কোনো কালে। মতুয়ারা এই সমস্ত দলরে ভিক্ষা দিয়ে এদের বাড়াবে না, এদের বাড়াতে নিষেধ করেছে হরিচাঁদ। প্রকৃতির থেকে এই শিক্ষাটা নিয়েছে। সে তখন দেখছে তার বাড়িতে ব্রাহ্মণরা এসেছে, ব্রাহ্মণরা বৈষ্ণবরা এসেছে, বৈষ্ণবরা এলে কি করছে, তার বাপ যত্ন করেছে, তারপরে সেবা টেবা করছে, মানে চাল টাল আলাদা করে দিচ্ছে, কিন্তু কি করছে, খাওয়ার সময় কাপড় দিয়ে ঘিরে দিচ্ছে। আরে বাবা, আমার বাবার উৎপাদিত চাল, আমার বাবার উৎপাদিত গুড়, আমার মায়ের দোয়ানো দুধ, আমার মানে আর এক ভাইয়ের কাছ থেকে লবণ এনে দিছে, এক দোকান থেকে মশলা এনে দিছে, কোনো কিছুতেই তার অসুবিধা হয়নি। অসুবিধাটা কোন জায়গায়, অসুবিধাটা আমি রান্নার পরে শুয়ে দিলি সেটা আর খাওয়া যাবে না। এই জন্য হরিচাঁদ ঠাকুর ছোটবেলায় এই বৈষ্ণবের এই ঝুলাটুলা কিন্তু ছুঁড়ে ফেলে দিছে। এই প্রকৃতির থেকে, একেবারে প্রকৃতির থেকে শিক্ষা। হরিচাঁদ ঠাকুর প্রকৃতির থেকে শিক্ষা নিয়ে একটি নতুন মতাদর্শ তৈরি করলো, কি যে এই যে 4 বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণের ভিতর আমার লোককে আমি রাখবো না। এই 4 বর্ণের ভিতরে যদি রাখি, এরা তো আমাদের শোষণ করে খাবে, ভিক্ষা টিক্ষা পূজা পার্বণ করে খাবে। মুসলমানের বাড়ি কোনো ব্রাহ্মণ কি ভিক্ষা করতে যায়, কোনো পূজা করতে যায়, কোনো ষষ্ঠী পূজা করতে যায়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, কোনো কিছু করতে যায় না তো। 1000 বাড়ি যদি একজন ব্রাহ্মণ সামনে পুজো করে, মানে সাপের পূজা করে, 5 টাকা করে দিলে তার এক রাত্রি কত টাকা ওঠে, কত টাকা ওঠে। তো এইটা তো মুসলমানের বাড়ি বন্ধ হয়ে গেছে, যেতে পারে না। হরিচাঁদ ঠাকুর বললো যে আরে বাবা, আমার জাতি সম্পদ তৈরি করে ধান পাট যা কিছু এ বানায় আমার লোকে, আর তাদের ছুঁয়ে দিলে তোমার পাপ হয়। ঠিক আছে, আমার লোকগুলোরে আমি স্বতন্ত্র করে নিয়ে যাচ্ছি। মতুয়াদের তিনি এই জন্য একটি ধর্মের নাম দিলেন কি, মতুয়া। মতুয়া মতাদর্শের একটি নাম দিয়ে একটি ধর্ম উনি তৈরি করে তার কতগুলো বৈশিষ্ট্য করে দিলেন। কি করিল, এরা বেদবিধি মানে না, বলছে না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে বাপ, হরিনাম না লইবে সেজে মরে নাম। ডাইরেক্ট বলে দিল যে দীক্ষা নাই করিবে না তীর্থ পর্যটন, এর ভিতর কোনো দীক্ষা টিক্ষা নাই। তীর্থ পর্যটন করে ওই যে সময় নষ্ট করার কোনো দরকার নেই। মানে বলে দিল যে পরনারী পরপতি স্পর্শনা করিবে, মানে এক নারী এক সতী নিয়ে, মানে এক নারী এক পতি নিয়ে সংসার করার কথা বললো। ব্যভিচারীরা একজন 100, 150, 200, রামের বাবার কত বউ ছিল, মানে তার বাবের, মানে এইরকম করে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণরা একজন অসংখ্য বিয়ে করতো। সব থেকে ভারতবর্ষে সব থেকে বেশি বিয়ে করেছে লক্ষ্মী পাশার ব্রাহ্মণরা, লক্ষ্মী পাশা গ্রামের ব্রাহ্মণরা সব থেকে বেশি বিয়ে করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গবেষণার থিসিসে এই তালিকাটা দেওয়া আছে।
আপনার দেখা যাচ্ছে কি যে অজস্র বিয়ে করেছে, বিয়ে করে এ বাড়ি ও বাড়ি খেয়ে বেড়াতো, তারা নিজের কোনো কাজ করতো না, শ্বশুর বাড়ি মানে খেয়ে খেয়ে তাদের আছে বছর কাটতো। তাই বাংলার অর্থনীতির কি কোনোদিন উন্নতি ঘটে? বাংলা দারিদ্র কেন? মানে একটা ব্যাপক শ্রেণীর মানুষ তারা পরের পর নির্ভর করে খেয়ে বেড়াতো, শ্বশুর বাড়ি মানে পরগাছার মতো খেয়ে বেড়াতো। হরিচাঁদ ঠাকুর কি করলো? এই লোকগুলোরে স্বতন্ত্র করে দিছে। স্বতন্ত্র করে দিয়ে পরধর্ম নমজাতি নিবে কি লাগিয়া, নমজাতির ধর্ম দিছে হরিচাঁদ দিয়া। গুরুচাঁদ ঠাকুর বলেছে না, এ বেটারা এই হিন্দু ধর্মের পাঁচ পাঁচ তোরা ধরছিস কেন? কালী পূজা না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে বাম, হরিনাম না লইবে সেজে মরা নাম। আমরা কি হরিচাঁদ ঠাকুরের এই কথা মানি? ওই যে বলছে না যে মতুয়া আন্দোলনের করণীয় কি, আমরা কি মানি এইটা? যদি মতুয়া দর্শনকে দাঁড় করাতে হয়, মতুয়াদের স্বাধীন স্বতন্ত্রভাবে পৃথিবীর বুকে মুসলমানদের মতো দাঁড়াতে হয়, তাহলে তাকে আগে স্বতন্ত্র হতে হবে। হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর যে বৈশিষ্ট্যগুলো আপনার পর আপনাকে বলে গেছেন, আপনাকে যে নির্দেশ দিয়ে গেছেন, আপনাকে যে সতর্কবাণী দিয়ে গেছেন, হরসিদ্ধার কথায় যে সতর্কবার্তাটা দিয়ে গেছেন, সেইটা আপনাকে তো মানতে হবে। আপনি সেইটা মানবেন না, ডঙ্কা বাজাবেন, আপনি ওই পাশে ডঙ্কা বাজা আসবেন, বাড়ি আসার সময় লক্ষ্মী পূজার জন্য আপনি সদাই করে বাড়ি আসবেন। মতুয়া অনুষ্ঠানে যে আলোচনা করবেন, বলবেন যে আমাকে একটু আগে দিতে হবে, আমাদের বাড়ি আজকে একটু বিসর্জন আছে, একটু তাড়াতাড়ি যাওয়া দরকার। সে তো মতুয়া নয় বাবা, মতুয়া তো স্বতন্ত্র। করণীয় কি? সেই মতুয়াদের কি করতে হবে এখন সেইটা জানা দরকার না? তাহলে মতুয়াদের এই ব্রাহ্মণ্যবাদ বৈদিকতাবাদের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে হবে। যদি না হওয়া যায় সে মতুয়া না, স্পষ্ট কথা। বলতে না শিব দুর্গা রাম কৃষ্ণ বিষ্ণু গণপতি। আবার ভাগিনী উত্তম বলে গেছে কারেও ভজিতে মোর নাহিক স্বীকৃতি। আপনারা কি হরিচাঁদ ঠাকুরের এই কথাটা মানেন? করণীয় কি এই কথা মানেন? যে না মানে তারা বলতে এই বেটা তুই মানবি রে, হরিচাঁদ ঠাকুর এই কথা বলছে, এই লীলামৃত খোল, লীলামৃত খোল। হরসিদ্ধ সরকারের যে মেন অংশটা হরসিদ্ধ সরকারের যে এই বইটাই দিয়ে দিচ্ছে, মেন যে লাইনগুলো, যে ওই পুরোটা পড়া দরকার নেই, আর মেন যে লাইনটা, সেই লাইনগুলো উনি অনেক কষ্ট করে অনেক অধ্যয়ন করে মেন লাইনটা মতুয়া দর্শনের এই বইটা উনি তুলে দিয়েছে। আমি কি সেটা মানছি? না মেনে আমি মতুয়া হয়ে গেছি, আচার মালা গলায় দিলে আমি মতুয়া হলাম। হরিচাঁদ ঠাকুরের যে স্বতন্ত্র হতে হবে। প্রথম স্বতন্ত্র হওয়ার পথে বাধা কারা? আপনার একটা গ্রুপ ঢুকে গেছে না? প্রথম ঢুকেছে কখন জানেন? আপনাকে স্বতন্ত্র যখন হরিচাঁদ ঠাকুর 1812 সালে জন্ম, সালটা মনে রাখেন, 1812 সালে হরিচাঁদ ঠাকুর জন্ম। 1830, 32, 35 সালের ভিতরে হরিচাঁদ ঠাকুর মতুয়া এই মতাদর্শটা, মতুয়া ধর্মটা তিনি দিয়েছেন পৃথিবীর বুকে, যে এইটা আলাদা দিল তো। 1800 কত সালে? 30 সালের থেকে ধরেন, 1830 সালে এই ধর্মটা দিল স্বতন্ত্র। আমরা হয়ে যাচ্ছি স্বতন্ত্র। তখনও ভারত ভাগ হয়নি, ভারত ভাগের বহু দেরি আছে। এখন আমরা যারা ব্রাহ্মণরা আছি এই দেশে, উচ্চবর্ণের লোক আছি, এদের চড়ায় খাই আমরা, এদের বাড়ির মেয়ের বিয়ে হয়, আমরা মানে মন্ত্র পড়ে আমরা টাকা নিয়ে আসি, ওদের বাস ছেলেটা হয় ওর নাম করে। এখন তো আপনারা নামকরণ রাখেন, আগে আপনি নামকরণ করতে পারতেন না, ব্রাহ্মণ ডাকিয়ে নিয়ে বাড়ি বলতে হতো যে গোসাই ছেলেটার নামকরণ করে দেন, তাহলে এর নাম বলাই দাস। দাস মানে আপনার নামের শেষে হবে দাস, দাসী হবে মেয়েদের নামের শেষে, বুঝেছেন? হীনবাচক শব্দ। এখন তো নিজেরা দেন লেখাপড়া শিখে যাওয়ার কারণে, মানে যে শিক্ষা ব্যবস্থার কারণে। তাহলে কি হলো যে আপনি যে পৃথক স্বতন্ত্র একটা ধর্ম হরিচাঁদ ঠাকুর আপনাকে দিল, দেওয়ার পরের কাজটা কি? দেওয়ার পর ওদের আছে যে চিন্তা চেতনা এসে গেল যে ওরে বাবা এই 85% নিম্ন পতিত মানুষ, হরসিদ্ধ আলোচনায় বলে গেছে উচ্চে ছিলাম, আমাদের পতিত করে দিয়েছে, আমাদের ফেলে দিয়েছে সেই সিংহাসনের থেকে। আমি সিংহাসনে বসেছিলাম, সিংহাসনটা আমার পাশের থেকে টান দিয়ে নিয়ে গেছে কারাজ জোড়া, অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে। তারা কি করছে? রাজশক্তির জোরে। রাজশক্তি পিছনে না থাকলে জাতি কখনো ওঠে না। গুরুচাঁদ ঠাকুর চমৎকার একটা কথা বলেছেন, দেখেন যে কথাটা বলছে যে রাজশক্তি বড় শক্তি কহিনু নিশ্চয়, রাজশক্তি হতে কিছু বড় নাহি হয়, জাতি ধর্ম যাহা কিছু উঠাইতে চাও, রাজশক্তি থাকে হাতে, যাহা চাও পাও।
রাজশক্তি বিনা জাতি উঠে কি প্রকারে, সর্বশক্তি মূলিয়ে রাজা সবার করে। যদি অশোক রাজা না হতো বুদ্ধ ধর্ম উঠতো? বল্লাল সেন যদি বাংলায় রাজা না হয়তো, এই কোথায় লাথি মেরে ব্রাহ্মণদের ফেলে দিত না? তাই বাংলার লোক ব্রাহ্মণদের মানতে চায়নি, বলছে কলির বামন বেটে সাপ, যে না মারবে তার পাপ। মানে সে কড়া করবে। রাজস্থানে যেমন ব্রাহ্মণের জমির পথে হাঁটতে আপনার কিন্তু বিচার হয়, বাংলায় করতে পারে না, কারণ ব্রাহ্মণরা এখানে দুর্বল হয়ে গেছে। আমাদের এই যে শক্তির কাছে, নম শক্তির কাছে ব্রাহ্মণ দুর্বল, কারণ এখানে এসে আমাদের ব্রাহ্মণ্যবাদটা পুরোপুরি গিলেতে পারেনি ওরা। আমাদের লোকজন কখনো এর ধার ধারেনি। মাঠে লাঙল চষেছে, বাড়ি এসেছে, চাটাইয়ের পর ঘুমিয়েছে, সকালবেলায় আবার গরু নিয়ে ছুটছে মাঠে, ধান লাগাতে হবে নাই, পাট কাটতে হবে নাই, পাট নিড়াতে হবে, এরা এই সমস্ত নিয়ে ব্যস্ত আছে। আর মাঠে গলা ছেড়ে উদাস কণ্ঠে দাঁড়িয়ে গান গেয়েছে, শাড়ি গান গেয়েছে, এই তো হ্যাঁ নৌকোবাই দিয়েছে, এ তো আমার জাতির বৈশিষ্ট্য। অথবা রাত্রি হচ্ছে কি যে যাত্রাপালা করেছে, হ্যাঁ এই সমস্ত করেছে আমার জাতি। কিন্তু এই জাতি কি করছে? এই জাতিকে যদি আমাকে এখন চড়াই খেতে হয়, একে তো ধর্মের নিগড়ে যত সহজে লোকেরে বেঁধে মানে পোষ বানানো যায়, অস্ত্র দিয়ে পিটায় অত সহজে পোষ বানানো যায় না। তখন মানে হরিচাঁদ ঠাকুরের সালটা মনে রাখেন, 1830 সালে মতুয়া ধর্মটা দিল, 35 সালে মতান্তরে, মানে 30 থেকে 35-এর ভিতরে মতুয়া দর্শনটা উনি দিলেন, মতুয়া ধর্মটা উনি দিলেন পৃথিবীকে। বললো যে আমার জাতি সব এক পাশে দাঁড়াও। মুসলমানরা এক পাশে চলে গেছে, তাদের পরে ব্রাহ্মণের নিপীড়ন নেই, নির্যাতন নেই, আমার লোক এক পাশে দাঁড়াও, ওদের থেকে আমরা আলাদা, স্বতন্ত্র। এই তো এখন দেখেন ষড়যন্ত্র চক্রান্ত। তখনও উড়াকান্দির থেকে দরখাস্ত হয়েছে কত, একটা হয়েছে 1901 সালে আমরা নমশূদ্র হব, একটা হয়েছে 1905 সালে। এই তো জীবন বাবুরা 1886 সালে খুলনার থেকে সাতক্ষীরা পর্যন্ত একটা রাস্তা করেছে। ওই জেলা বোর্ডের ওই মিটিংয়ে উনি গেলে উনি নমশূদ্র বলে ওরা ঘৃণা করে, চন্ডাল বলে ওরা উঠায় দিচ্ছে, এই চন্ডালের সাথে মিটিং করবো না। উনি খুঁজতেছে যে আমাদের জাতির উচ্চ কোনো অবস্থা উনি খুঁজে বেড়াচ্ছে, ইতিহাস সম্পর্কে অত ধারণা নেই। কিন্তু তার আগে এবার শোনেন, সিলেটের ম্যাকফারসন সাহেব 1883 সালের হ্যাঁ মার্চের 9 তারিখে একটা ডিক্লিয়ারেশন ঘোষণা করতেছে। কার প্রেরণায়, কার কুপরামর্শে, কার কান কথায়? তার নাম আছে মুক্তার খুশিরাম। লোকটার নাম মুক্তার খুশিরাম, সে একজন ব্রাহ্মণ্যবাদের প্রতিনিধি। মানে আমি দরখাস্ত করলাম না, আপাতত একটা আছে যে হঠাৎ করে একটা কি হলো, একটা ডিক্লিয়ারেশন যে যাহারা নমশূদ্র, এই যে চন্ডালদের যাহারা নমশূদ্র বলিয়া না লিখিবে তাহাদের চাকরি হইতে বরখাস্ত করা হইবে। আমি ঘোষণা দিচ্ছি সিলেটের মানে কমিশনার যে আজ থেকে সমস্ত এই যে চন্ডালদের নমশূদ্র বলিয়া লিখিত হইবে। কার পরামর্শে? আমি কি চাইছি নাকি? দরখাস্ত করেছি? দরখাস্ত তো করিনি। কি কারণে? রহস্যটা ওরা যাতে বেরিয়ে যেতে না পারে। মানে নম এ দাস না, স্বতন্ত্র একটা জাতি সত্তা। নমো 65,000 বছর আগে যারা বঙ্গ এসেছিল, এই বঙ্গ জনসভ্যতা যারা তৈরি করেছিল, এই সুন্দরবন যারা কেটেছিল, কেটে এই যে বিভিন্ন গ্রামগঞ্জ তৈরি করেছিল যারা, এরা হচ্ছে নমজাতির মানুষ। তাহলে এই নমজাতির মানুষ স্বাধীন ও স্বতন্ত্র। তোমার ওই বল্লাল সেনের ওর মধ্যেও আমি নেই। বল্লাল সেনের ওই ধর্ম মানিনি বিদায় বলছে যে এদের দেখা মাত্র শুলে চড়াও। এরা তখন ওই বল্লাল সেনের ওই মানে ভালো এলাকা থেকে, নগরগঞ্জ থেকে পালিয়ে গ্রামগঞ্জে, যেখানে ওর সৈন্যবাহিনী আসতে পারবে না, বল্লাল সেনের সৈন্যবাহিনী, সেই সমস্ত জায়গায় বিল খালের মধ্যে আত্মগোপন করে বেঁচে কচু ঘেঁচু খেয়ে এরা জীবন নির্ধারণ করেছে। তারা হচ্ছে আমার নমজাতি, কিন্তু মরেনি। এই জাতিটা মরেনি। এই জাতিকে কি বললো? এই জাতি মানে তো এরে এখন আমার এই ব্রাহ্মণ্য ধর্মের ভিতরে, দর্শনের ভিতরে আনতে হবে। এরা আগেই ঘোষণা দিয়ে গেছে এরা নমশূদ্র, মানে নম ওর সাথে শূদ্র যোগ করে দিলি, তাহলে ওই ব্রাহ্মণ বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তুমি এই শূদ্রের মধ্যে থাকলে তুমি তার বাইরে যেতে পারলে না, তাহলে তোমার বাড়ি আমি পুজো অর্চনা করে বেড়াতে পারবো? বাধা তো নেই। রহস্য কি? হ্যাঁ, তারপরে কি হচ্ছে যে এবার হচ্ছে আন্দোলন শুরু হয়ে গেছে। কিন্তু যারা আন্দোলন করেছে, রমেশ একটা কথা বলেছে, যদি ইতিহাস না জানা থাকে তাহলে হয় আপনি বৈশ্যতা শৃঙ্খল পড়বেন, অথবা দাস হবেন, হ্যাঁ, অথবা বিভ্রান্তির পথে আপনি যাবেন। এই তো, তাহলে বিভ্রান্তির পথে মানে তখনকার যারা
এরা তো ইতিহাস পড়েনি। এরা যে ওই হাজার হাজার বছরের ইতিহাস, যেমন কাস্ট, প্রোটেস্ট অ্যান্ড আইডেন্টিটি ইন কলোনিয়াল ইন্ডিয়া, এই সমস্ত বই তো পড়েনি। এরা তো পড়েনি যে ওই যে ইন্ডিয়ান কাস্ট, পড়েনি তো আফটার ম্যাথ অফ পার্টিশন ইন সাউথ এশিয়া, এই সমস্ত আমাদের পক্ষের যে ইতিহাস, এই সমস্ত ইতিহাস তো এখন অক্সফোর্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয়তে বেরিয়েছে। এইগুলো তো তখনকার এরা পড়েনি। এরা তো স্কুলে যাওয়ার অধিকার এদের নেই। এরা ইতিহাস তো জানে। ব্রাহ্মণ্যবাদের খপ্পরে পড়ে গেছে। 40 জন ব্রাহ্মণ ব্যবস্থা দিচ্ছে, তোরা শূদ্র, নবশূদ্র, তোর বাবা তোর জন্মের পর তোরা তুই চলে গেছিল, তোর ওই সেই পৈতে টৈতে গলায় দেয়নি তো। তার মানে আমি যাতে বেরিয়ে যেতে না পারি, একটা কাল্পনিক গল্প, লোমশ মুনির পুত্র, অমুক পুত্র, তমুক পুত্র কয়ে। আরে লোমশ মুনির পুত্র মানে কি? আর্য ব্রাহ্মণরা এদেশে এসেছে 3500 বছর আগে, 3500 বছর আগে, এই তো আর্যরা। সে আর্যদের থেকে ব্রহ্মা, বিষ্ণু, শিব, ইন্দ্র টিন্দ্র যত যা কিছু, এই আর্যরা। আর্যরা না এলে তো এইগুলোর শব্দ আমরা শুনতাম না। ইংল্যান্ডের লোকে এই ব্রহ্মা বিষ্ণু শিবের কাহিনী জানে, ওই অস্ট্রেলিয়ার লোকে জানে, আর্জেন্টিনার লোকে এই গল্প জানে। এটা আমাদের কাছে না, মানে আর্যরা এসেছে এখন হচ্ছে 65,000 বছর তারা আগে এসেছে। তাদের কাছে এই ব্রহ্মা বিষ্ণু শিবকে তাদের নাম জানে। এরা ব্রহ্মা বিষ্ণু শিবের দল তো ভারতে এসেছে 3,500 বছর আগে, যারা নিজেদের বলছে ইন্দ্রের সাহায্যে, মানে ইন্দ্রকে সেনাপতি করে যুদ্ধ জয় করতে করতে এসেছে তারা। ইন্দ্র পরাস্ত ব্রহ্মাকে ডাকছে, বিষ্ণুকে ডাকছে, তাদের সব অস্ত্রপাতি নিয়ে এই আমাদের এই পূর্বপুরুষের পর হামলে পড়েছে তারা। জোরে এই দেশ যারা দখল করেছে, ভারত ভূমি যারা দখল করেছে, তারা তো 3,500 বছরের আগের মানুষ। এই তো 3,500 বছর আগের মানুষ ওই 65,000 বছরের আগের মানুষকে কি সভ্যতা শিখেবে, ভাষা শিখেবে, কৃষ্টি শিখেবে, চালচলন শিখেবে? 1757 সালে আরেকটি টার্নিং পয়েন্ট ভারতবর্ষের জীবনে। 1757 সালে এসে যেমন ভারতবর্ষকে দখল করেছিল ইংরেজরা, তাদের আইন কানুন, তাদের ভাষা আমরা গ্রহণ করছিলাম, আমরা মানতে বাধ্য হয়েছি। তাদের আইন কানুন আমরা মানতে বাধ্য হয়েছি না? হয়েছি তো। আবার আমাদের বাঙালি জাতিসত্তা যখন একটি বিকাশ ঘটতেছিল, 1905 সালে বঙ্গভঙ্গ করে ইংরেজ আমাদের এই জাতিকে একটি প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছিল, পূর্ববঙ্গ এবং ইস্টার্ন বাংলা করে। ব্রাহ্মণদের এই দেশে ব্যবসা বাণিজ্য ছিল, তাদের জমিদারি ছিল। 1911 সালে তারা রহিত করলো বাংলাকে, বাংলা ভাগকে রহিত করে 4 খণ্ড করলো বাংলাকে। বাংলার এক অংশ চলে গেল উড়িষ্যায়, এক অংশ চলে গেল বিহারে, এক অংশ চলে গেল আসামে, আর এক অংশ থাকলো বাংলায়। 11 সালে বাংলাকে ভাগ করা মানে এক করার নামে 4 খণ্ড করে দিল বাংলাকে। এই ইতিহাস কি আমরা জেনেছি? আমাদের ক্লাসে কি কখনো পড়িয়েছে যে ব্রাহ্মণরা কৌশলে আমাদের বাংলাকে, বাঙালি সত্তাকে 4 খণ্ডে ভাগ করে দিল? আপনারা শরৎচন্দ্রের উপন্যাস পড়েন না? শরৎচন্দ্রের উপন্যাসের অধিকাংশ কাহিনী ভাগলপুর, বিহারের ভাগলপুর অঞ্চল নিয়ে লেখা। তা সেই বিহারের ভাগলপুর এখন আমরা যেতে পারি। বিহারের লোকজন তাদের জাতিসত্তা এখন কি লেখে? বিহারি। আমরা জাতিসত্তা লিখি বাঙালি বা বাংলাদেশি লিখি রে। আমার জাতিকে কিভাবে ভাগ করে, উড়িষ্যায় যে আছে আমার বাঙালি, সে কি লেখে? উড়িয়ে লেখে। এই তো বাঙালি তো লেখে না। এরকম করে আসামে যারা লেখে তারা কি লেখে? অসমিয়া লেখে না। তাহলে আমার বাঙালি জাতিসত্তাকে ষড়যন্ত্র চক্রান্ত করে কিভাবে বিভাজিত করে দিয়েছে। হরিচাঁদ ঠাকুর এটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। গুরুচাঁদ ঠাকুর এইটাকে তীব্রভাবে, বলিষ্ঠভাবে প্রতিরোধ করতে যে ওই যে অসহযোগ আন্দোলন, তার বিরোধিতা করেছিলেন। ও আছে ব্রাহ্মণদের আন্দোলন, ওদের সুবিধার আন্দোলন, ওরা রাজা বাদশাহ হবে, আমাদের দিয়ে মিছিল করায়, লোক সংখ্যা বেশি দেখায়, আমাদের ই করবে। এই সমস্ত ইতিহাসটা আমাদের একটু জানা দরকার এবং একটু বোঝা দরকার। তাহলে আমাদের কি করণীয়? প্রথম কাজটা হচ্ছে আমাদের স্বাধীন এবং স্বতন্ত্র ধর্ম, যে হরিচাঁদ ঠাকুর বলে গেছে, স্বাধীন এবং স্বতন্ত্র হতে হবে। আমি কেন কাগজ কলমে লিখি রে যে আমি মতুয়া, আমার ভাস্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে ভর্তি হলো, উত্তমরে বললাম যে উত্তম ফর্মটা পূরণ করে দে। কম্পিউটারে বসে আমরা ফর্ম পূরণ করছি। বলো যে কাকু আমি কি লিখবো? আমি লেখো যে তুমি ওখানে লেখো, ধর্মের ওখানে লেখো মতুয়া। তাই মতুয়া লেখার কারণে কি তার কি ভর্তি বাতিল হয়েছে? বাতিল হয়েছে। তুমি যদি লেখো তোমার ধর্ম, এরকম করে সবাই আপনারা লেখা ধরেন তো। আপনি যখন কোর্টে জমি লিখতে যান তখন ওইখানে নমসূত্র না লিখে শুধু লিখেন তো জাতি, নমজাতি লেখেন তো, আপনার কি দলিল বাতিল হয়ে যাবে? আপনারা লেখাটা শুরু করে, হরিচাঁদ ঠাকুর আপনাদের পৃথক করে গেছে। লেখা যখন শুরু হয়ে যাবে তখন কি এইটি হচ্ছে যে এটা কোথা হয়ে যাবে, চলি হয়ে যাবে, সারা দেশে চল হয়ে যাবে, কিন্তু কেউই লাগবেন না।
আপনারটা চলে, সে গান ধরে সে কি লিখে দেবে? কেউ কখনো কোনো রাষ্ট্র কারো ধর্ম তৈরি করে দেয় না, ধর্ম জনগণ তৈরি করে নেয়। এখানে যারা সৎধর্মীরা আছে এরা তারা নিজেরা ঘোষণা দেয়। যারা হচ্ছে যে অনুকূল ঠাকুরের শিষ্যরা আছে, অনুকূল ঠাকুরের ঘোষণা মতে সরকার তাদের ঘোষণা দিয়ে দেয়নি। আপনারা আজকের থেকে পৃথক এবং স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় যান, ওই পূজা পার্বণ বাদ দেন, কিন্তু বুকের ভিতর ধক 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 করে অনেকেরই, ওরে বাবা বাপ ঠাকুরদা করে গেছে, আমি এটা বাদ দিই কি করে? এই ধূপ দোকানির থেকে তো মুক্ত হওয়া দরকার, এর জন্য শিক্ষা দরকার, শিক্ষা দরকার তো। আর দ্বিতীয় সমস্যাটা কি দেখেন, আপনি কি এই বঙ্গ জলসভ্যতা তৈরি করেছিলেন, এখানে বিল্ডিং অট্টালিকা পুকুর ঘাট অনেক কিছু বাসিন্দ্য তৈরি করেছিলেন, এইগুলো ত্যাগ করে কি আপনি ভারতে চলে যাবেন? মানে এই উঠানে আছেন, এই উঠানের থেকে কি আপনি ওই উঠানে গেলে সুখ বেশি নাকি? সেখানে সেখানে কি আরো সুখ, আরো বেশি শান্তি? জীবনানন্দ দাস বলেছে যে ওইখানে দেশ ত্যাগ করে চলে যাচ্ছ। একটা চমৎকার কবিতা লিখেছে, বলিল অশ্বত্থ ধীরে কোন দিকে যাবে বলে, বলো তোমরা কোথায় যেতে চাও? মানে এইখানে তোমরা কয়েকদিন আগে 50 বছরও হয়নি তো, এই তো সেদিন তোমাদের বাবা কাকা, হ্যাঁ কাকা জ্যাঠা খুড়ো মহাশয় এখানে জমি কিনে মাঠের ঘরে খুঁড়ে ঘর তুলে এই আম ঘাই ধান নিম জাম রুলে এখানে এখানে ঘর বাড়ি তৈরি করলো, আর তোমরা এইটা ছেড়ে চলে যাচ্ছ, বাড়িতে যাস বা ফুটো ঘটি বাটি না সব কিছু নিয়ে চলে যাচ্ছ। যেখানে যাচ্ছ সেখানে কি আরো বেশি সুখ, আরো বেশি শান্তি? ইন্ডিয়ায় কি আরো বেশি? সেখানে আপনি রিফিউজি, এখানে আপনি রিফিউজি না, একা থাকলেও আপনি রিফিউজি তো না, এটা আপনার দেশ, ওখানে অনুপ্রবেশকারী। তাহলে এই দেশে থাকতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার ভিতরে কি ঐক্যবদ্ধ তা আছে? আপনারা কি ঐক্য? এই গ্রাম আক্রান্ত হলে আপনারা কি অন্য গ্রামের লোকজন কি আসে? হরিচাঁদ ঠাকুর ডঙ্কা দিয়েছিল কেন? ডঙ্কা দিয়েছিল প্রথম জীবনে, আমরা কে কোথায় আছি ডঙ্কায় বাড়ি দেওয়ার সাথে সাথে ওই পাশ থেকে আর একজন সারা নিতে আসিনি আমি, সেও ডঙ্কায় বাড়িতে চলে আসতে, চলে এসেছি। আপনাদের সাংকেতিক চিহ্ন এটা, রণবাদ্য এটা, বিজয়বাদ্য এটা। আপনারা এখন একজন বিপদগ্রস্ত, একজনের বাড়ি আগুন ধরায়, একজনের মেয়েরে ধরে নিয়ে যায়, একজনের বাড়ি লুটায়, আপনারা কেউ লাঠি নিয়ে যান না কেন? লুটেরা কি কখনো শক্তিশালী বেশি হয় পৃথিবীতে? কখনোই হয় না। কিন্তু আপনি এতভাবে মনের দিক দিয়ে মরিয়ে গেছেন, এই মরিয়ে যাওয়ার পিছনে দায়ী ওই ব্রাহ্মণ্যবাদরা। কেননা এরা হচ্ছে এদেশে যখন যে হরসিদ্ধ চমৎকার বলতে পারে যে সুন্নি মুসলমান, আমরা শুনে শুনে সুন্নি হিন্দু হয়েছে, কিছু লোকে সুন্নি হিন্দু, দাদা চমৎকার দুটো শব্দ ব্যবহার করে, সুন্নি হিন্দু। আমরা এই যে যারা শুনে শুনে হিন্দু ধর্মের মধ্যে চলে গেছি এখন সুন্নি হিন্দু, আমরা তো হিন্দু না, আমরা মতুয়া, আমরা হচ্ছে নমো। আর সুন্নি মুসলমান এক গ্রুপ মুসলমান হয়েছে সুবিধার জন্য, নানা কারণে বিপদে পড়ে বিপদ মানে নানা কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরা হচ্ছে আমাদের ভাই বিরাদার সুন্নি মুসলমান, তাই তো। আর সুন্নি হিন্দু এই দুইজনেরই বিপদ। ওদের ওই উচ্চবর্ণের আফগান পাঠানরা ওদের শোষণ করেছে, আমাদের শোষণ করেছে কারা? এই ব্রাহ্মণরা, এরা শাসন করেছে, তাই তো। তা আমরা দুইজনরাই নির্যাতিত। এই জন্য গুরুচাঁদ ঠাকুর যখন স্বরূপ চিরে দিয়েছিল যে হিন্দু মুসলমান দুই ভাই আসি দেশ ভরে, এই দেশ ভরে আসি, এক আশা এক ভাষায় এক ব্যবসাতে, কেন বা করিবে রং তাহাদের সাথে? এরা তো তোমার ভাই, একে চিনবা না? এদের সাথে তোমার রন করে, রন কাদের সাথে করা দরকার? যাদের সাথে রন করা দরকার, যুদ্ধ করা দরকার, তুমি তো বাড়ি এনে তার পা দিয়ে জল খাও, তাই না? সেই ব্রাহ্মণরা বাড়ি পিটায় খেদানো দরকার সমাজ থেকে, তারে বাড়ি এনে আমাদের মেয়েরা পা দিয়ে জল খাচ্ছে না? চুল দিয়ে, আমি ছোটবেলায় দেখেছি মাথার চুল দিয়ে ব্রাহ্মণের পাটা ধোয়াতেছে, কার? লুটেরা। হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর জাগের বলছে, ভণ্ড তপস্বী রে বেদম মারবি ঝাঁটা দুই হাতে ধরিয়ে, দুই হাতে ধরে ঝাঁটা মেরে বিদায় করবি একে। আমরা করেছি কোনোদিন? করেছি? করিনি। তাহলে আমাদের কি করতে হবে? স্বতন্ত্র ধর্মে প্রতিষ্ঠার জন্য আমাদের তো একটা ঐক্য দরকার, ঐক্য দরকার তো। আপনি বলতে পারেন যে আমি লোক সংখ্যা এখন কমে গেছি, আমি টিকবো কি করে? আপনি বাংলায় আছেন কত? 2.5 কোটি মানুষ আছেন এখনো, 2.5 কোটি মানুষ। মহাভারতের যুদ্ধ আপনারা দেখেছেন, মহাভারতের যুদ্ধে 5 পাণ্ডব 5 ভাই, তাই না? 100 ভাইদের বিরুদ্ধে যুদ্ধে জিতেছিল কিনা কোন? হ্যাঁ, ইসরায়েলরা পৃথিবীতে কতজন আছে? না, 1,20,00,000, 50 লাখ ইসরায়েলি আছে কোন জায়গায়? 50 লাখ ইহুদি আছে ইসরায়েলি, ওই নতুন রাষ্ট্রে। আর সমগ্র পৃথিবীতে আছে কয়জন? 70 লাখ। সমগ্র কোন দেশে 6 লাখ, কোন দেশে 5 লাখ, কোন দেশে 12 লাখ, কোন দেশে 2 লাখ, কোন দেশে 50,000, কোন দেশে 20,000।
সমগ্র পৃথিবীতে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে 200টি রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়জন? 70,000। আর আপনার এই ইসরায়েলে আছে 50,000। তাই এরা উন্নত কিসে? এরা উন্নত হচ্ছে শিক্ষায়, প্রযুক্তিতে, বিজ্ঞানে। হরিচাঁদ ঠাকুর আপনাকে সেই কথা বলেছে। গুরুচাঁদ ঠাকুর কি বলেনি সেই শিক্ষার কথা? শিক্ষা যদি পাও, বিদ্যা যদি পাও, কাহারে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা। হ্যাঁ, রাজশক্তি পাবে, বেদনা খুঁজিবে, কালে হবে সে পরীক্ষা। তুমি নাঙল চষে বেড়াচ্ছ, তুমি কি ম্যাজিস্ট্রেট হবা? তুমি সালা গায়ে দিয়ে মাথায় জটা রেখে হরিচাঁদ কি হরিবল হরিবল দিয়ে বেড়াচ্ছ, তুমি কি হাইকোর্টের প্রধান বিচারপতি হবা, ব্যারিস্টার হবা, জজ হবা, প্রফেসর হবা, ইঞ্জিনিয়ার হবা? কোনোদিন তুমি হতে পারবে না। তোমাকে হতে গেলে, সমাজ পরিবর্তন করতে গেলে সমাজের নেতৃত্বে আসতে হবে। আর এই নেতৃত্বে আসতে গেলে তোমাকে শিক্ষা দরকার। তাই তো যে জাতির শিক্ষা নেই সে জাতির রক্ষা নেই, যে জাতির রাজা নেই সে জাতির তাজা নেই আছে, যে জাতির দল নেই সে জাতির দল বল নেই। আপনাকে তো দল তৈরি করতে হবে। দল তৈরি করবেন না, নবজাতির একটি ঐক্য আপনি আনবেন না, একতার সূত্রে, নবদের একতার সূত্রে আপনি বাঁধবেন না, তাকে এক সূত্রে তাদের বাঁধবেন না। তাই এক সূত্রে যদি না বাঁধতে পারে তাহলে তো আপনার এই জাতি কোনোদিন কি থাকবে? আপনাকে এই এক সূত্রে বাঁধতে যে প্রথমে আপনাকে শত্রুকে চিনতে হবে, আপনার উত্থানের শত্রুকে। আপনি যে নবজাতি, এই নবজাতির বিভক্তির মূলে শত্রুকে। তারা আমাদের মানে অনেকে ওই যে একটা আশিস একটা কথা বলে গেছিল যে বিখ্যাত বিখ্যাত মতুয়ারা আমাদের এখন সমাজে তৈরি হয়েছে, পিএইচডিধারী, ডক্টরেট হয়ে গেছে না, এদের সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। শান্তনু ঠাকুর কিছুদিন আগে ঠাকুরনগরে একটি মিটিং ডেকেছে, সেখানে সেই মিটিংয়ে তিনি ঘোষণা করেছেন কি জানেন? মতুয়ারা হিন্দু ধর্মের একটি শাখা, পৃথক বা স্বতন্ত্র ধর্ম না। তাহলে তুই বাবা হরিচাঁদ ঠাকুরকে আগে মারিয়ে আয়, গুরুচাঁদ ঠাকুরকে আগে মেরিয়ে আয়, যে তোরাই ভুল কথা বলছিস কেন? আমার ঠাকুরদা বাবা, মানে তার ঠাকুরদা বলছে এক কথা আর তার নাতি ছেলে এসে এখন উল্টো কথা বলছে যে মতুয়ারা স্বতন্ত্র না। কাকে মানবেন আপনারা? আপনারা হরিচাঁদ ঠাকুরকে মানবেন না শান্তনুকে মানবেন? উড়াকান্দির পদ্মনাথ ঠাকুর এখন কি করছে? বৈদিক সমস্ত ক্রিয়াকর্ম করছে, বৈদিক বিধি বর্জন করে প্রাকৃত জনের হরি, মানবতাবাদ প্রচার করেন, ভেদাভেদ পরিহরি, মানুষে মানুষে জাতাজাতি নয়। হরিচাঁদ ঠাকুর তো তাই বলছে, গাও পৃথিবীর মানুষের জয়, মাটির প্রতিমা ভগবান নয়, এই মতুয়ার বাণী, তবু পূজা চলে উড়াকান্দিতে, এ কেমন শয়তানি? আপনারা প্রশ্ন করেছেন যে এখনো দিন করেছেন? আচ্ছা, নোমোল্যান্ড থেকে যারা, আফ্রিকার নোমোল্যান্ড, জায়গাটার নাম নোমোল্যান্ড, বার্মা থেকে এসেছে তারা বার্মিজ, পাকিস্তান থেকে যারা এসেছে তারা পাকিস্তানি, বুঝছেন? হ্যাঁ, ভুটান থেকে যারা এসেছে ভুটানি, আমেরিকান থেকে যারা এসেছে তারা আমেরিকান। আমরা এসেছিলাম আফ্রিকার দক্ষিণ অঞ্চলে একটা জায়গা আছে নোমোল্যান্ড। আমাদের ভাইয়েরা আছে থিমি দ্বীপে, ভূমধ্য সাগরের ভিতরে একটা থিমি দ্বীপ আছে, যেখানকার বীরেরা ট্রয় নগরে যুদ্ধ করতে এসেছিল হেলেনকে উদ্ধার করার জন্য। আপনার জ্ঞাতি গোষ্ঠী তারা এসেছিল, মানে কে কোথায় গেছে। আর আমরা এই পথে এই মানে এই ইসরায়েলের মাছ দিয়ে, ওই ইরান ইরাকের মাছ দিয়ে আমরা বাংলায় ঢুকেছি, আর ওরা ওই পথে চলে গেছে ভূমধ্য সাগরে। কিন্তু তাদের সাথে আমাদের ভাষাগত মিল আছে, সামান্য একটি পার্থক্য আছে, আমরা কই ধামা, ওরা কয় ডোম। তাদের ভাষা নিয়ে গবেষণা যারা করেছে দেখেছে অনেকটা মিল। তাহলে সর্বশেষ কথা কি বলছি, মানে কথা বলার সময় নাই তো, এখন হচ্ছে যে করণীয় কি, এইটা আমি একটু বলতে চেয়েছিলাম কিন্তু বারবার এসছে, অন্য এক মিটিংয়ে বলবো। সর্বশেষ কথাটা হচ্ছে কিন্তু হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুর একটি মন্ত্রভূত ঘটি আপনাদের হাতে দিয়ে গেছিলেন। সেটা কি? সেটা হচ্ছে মতুয়া। মানে এই মতুয়া বীজটা তোদের কাছে দিয়ে গেলাম। চমৎকার একটা নাটক লিখেছে অহরসিন দ্বারা। এই মতুয়া বীজটা তোদের হাতে দিয়ে গেলাম, এই মতুয়া বীজের থেকে বটবৃক্ষের মতো বহিরুর জন্ম হবে। তোরা যদি এই মতুয়ার ছায়াতলে থাকিস তোদের কোনো বিপদ নেই। কিন্তু নদীর চাঁদের কাহিনী জানেন? নদীর চাঁদ গেছিল কোথায়? কামরূপ কামাখ্যায়। কি জন্য গেছিল? মন্ত্র শিখতে কুমির হওয়ার। বাড়ি এসে বউকে বললো যে আমি কুমির হতে পারি। বউ বললো যে আরে বাবা, মানুষ কুমির হয় নাকি? তা বলে যে আমি সেই মন্ত্র শিখে এসেছি। তা বলে দেখাও। তো দেখানোর আগে ঘটিতে একটু জল পড়িয়ে বলছে যে আমি যখন কুমির হয়ে যাব এই জলটা আমার গায়ে ছিটাই দিস।
ছিটিয়ে দিলে মন্ত্রভূত এই জল ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আমি আবার মানুষ হয়ে যাবো। তা এখন এই মন্ত্রতন্ত্র পড়ে যাই, নদীর সাথে কুমির হয়ে বিকট ফুর্তি ধারণ করে লাভ দেশে এক করেছে, বইয়ের হাতের থেকে সে জল পুড়িয়ে গেছে, জলের গটি ছুটিয়ে চলে গেছে। আরে বাবা মারে বাঁচাও, এখন ওই জল তো আর ওর গায়ে পড়িনি, ও তার মানুষ হতে পারছে না, বোঝা গেছে? তাহলে কুমির হয়ে তাকে জলে চলে যেতে হলো। আমাদের সমস্যা আছে, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমাদের হাতে যে মন্ত্রভূত ঘটিটা দিয়ে গেছিল, সেই ঘটিটা আমরা মতুয়ার যে মন্ত্রভূত যে বাণীটা দিয়ে গেছিল, আমরা নানা কারণে কি করেছি সেটা হারাই ফেলেছি। আবার সেইটা আমাদের জাগাতে হবে। এই তো সেইটা জাগানোর জন্য ফলে আমেরিকা থেকে ছুটে এসেছেন বিমল দা। উনি মতুয়ার জন্য যে ত্যাগ স্বীকার করছে এই বাংলায়, এই উভয় বাংলার ভিতরে তুলনাহীন উনি যা করেছেন মতুয়ার জন্য। হরচিন সরকার বর্ডারে বললো যে যেতে পারবা না, নট অ্যালাউ, তো ঢুকবই আমি। তাই এই বর্ডার বাদে ভোমরা বর্ডার বাদে সে এই বাই দিয়ে সে ঢুকতেছে, যে যাবই, কোন বর্ডার দিয়ে আমার ঢুকতে দেবে না, কেন সম্মেলন রয়ে গেছে। এই সমস্ত মানুষের হাতে এখন সেই মন্ত্রকার এরা হচ্ছে যে মতুয়া দর্শনের যথার্থ ব্যাখ্যাটা এখন দিচ্ছেন। হচ্ছে হরচিন্তা যথার্থ ব্যাখ্যাটা যে রহস্য, যেমন পুষ্পবন্ত কলি, আপনি মনে করেন যে ফুলটা, আসলে তো তা না। আসলে তো ওই যে বললো না যে যৌবন, হ্যাঁ তারুণ্য, তাই না, মানে ফুলের মতো, তাই না? এখন যে তারুণ্য বিকশিত হচ্ছে, তার মানে রহস্য কি রেখে গেছে, তারুকুট, ওই যে লীলাবৃত্তের ভিতর কি কি শব্দ রেখে গেছে, এইগুলো আমাদের বুঝতে হবে। এখন আমাদের যারা এই যে বিপুল, এই যে রমেশ বাবু, আশিস, দুলাল, শৈলেন, হরসিং বাবু, উত্তম, বিমাল পার দিয়ে যে প্রমুখ যারা এখন বিশুদ্ধ ধারার আন্দোলন করছে মতুয়াদের, ওই হরিচাঁদ গুরুচাঁদকে আবার যারা পুনরুদ্ধার করে জনসমাজে সঠিক মতাদর্শটা যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আসেন আপনারা সেই পতাকা তলে আসেন, আপনাদের আত্মমুক্তি ঘটবে। এরা প্রমাণচক না, এরা কোনোদিন আপনাদের বলবে না যে আমাদের 10,000 খরচ দেন, এরা কোনোদিন আপনাদের বলবে না যে এ পুজো করেন সে পুজো করেন, আমি দীক্ষা দিয়ে বেড়াই। যেমন অনেক মতু এখন দীক্ষা দিয়ে বেড়াচ্ছেন, এই দীক্ষা তো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর নিষেধ করেছেন। তুমি দীক্ষা দিচ্ছ কেন বাবা? তুমি পিএইচডি ধারী হওয়া যাই হও, তুমি তো মতুয়া না। আপনি উড়াকান্দিতে আছেন, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এই বলেছে, আমরা বাবা তো হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বলি, আমরা তো তোমাকে মানতে আসিনি। হরিচাঁদ ঠাকুরের কথা কি তুমি মানো? কৃষ্ণের মতো সাজা, রামের মতো সাজাচ্ছ হরিচাঁদ ঠাকুরকে, গুরুচাঁদ ঠাকুরকে। এই আমার ঠাকুর কি ওই? আমার ঠাকুর কি ওই রামের হরি? আরে আমার ঠাকুর তো দরিদ্রের হরি, আমার ঠাকুর তো বাংলার চাষি, উড়াকান্দিবাসী, ভবিষ্যৎ সন্তান। সে বলেছে আমি মাটির থেকে জন্ম নিয়ে এই সমস্ত কাদা ধরে আমি কি ফুলে ফসলে এই কাদা দলে গাহি জীবনের গান। আমি অলৌকিক নই, লৌকিক, আমি নীল বিদ্রোহীনেতা, আমি নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছি। আমি প্রাকৃত জনের আত্মমুক্তি, আমি তাহাদের ভ্রাতাই, প্রাকৃত মানুষের আত্মমুক্তি করতে আমি এসেছি। আমি সেই হরিচাঁদ। তুমি সেই হরিচাঁদকে ওই যে বাতাসা কলা দুধ টুধ খাওয়াই তুমি আমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছ, রামের মুকুট মাথা দিচ্ছ, এ কোন ধরনের ফাইজলেমি ওই ঠাকুরনগরে শুরু করেছে না? সুতরাং এর থেকে আপনাদের মুক্ত হতে হবে। একে চিনতে হবে সঠিক এবং বেঠিক মতুয়া কারা, সেটা চিনতে হবে। চিনে আপনারা দিক নির্দেশনা করেন হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের পতাকা তলে, মতুয়া দর্শনের ধর্মের পতাকা তলে আপনারা আসেন, আপনাদের আত্মমুক্তি ঘটবে। আমরা কথা দিচ্ছি, হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর যার সহায়, সহজে তার খাই নেই, তার বরণ নেই। ধন্যবাদ সবাইকে।